সোনালি আর রূপালি, শোন তোরা, আজকে তোদের দুজনকে ঘটক মশাই এসে দেখে যাবেন। তোরা দুজন খুব ভালো মতো একটু গোছগাছ হয়ে থাকিস রে মা, যেন পাত্রপক্ষকে গিয়ে ঘটক মশাই বিস্তারিত বলতে পারেন তোদের সম্পর্কে। মা, কিছু মনে করো না, কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে, আবার দুজনের একসাথে? আমি তো তোমার কথার মানে কিছুই বুঝতে পারছি না মা। প্রথমে যদি আমাদের দুজনের মধ্যে একজনের বিয়ে হতো, তারপর আরেকজনের বিয়ে হতো, তাহলে তো খুব ভালো হতো। আর মা, এত তাড়াতাড়ি আমি বিয়ে করতে চাই না। তোমাদেরকে ছেড়ে এত তাড়াতাড়ি আমি কোথাও যেতে চাই না। কেন এত তাড়াহুড়ো করছো মা, বলো তো? শোনো মা, দিদি যদি বিয়ে করতে না চায় তাহলে না করুক, তবে সে কেন অন্যের বিয়েতে বাধা সৃষ্টি করছে মা, বলো তো? তুমি এক কাজ করো মা, দিদিকে পরে বিয়ে দিও। আমাকে বরং আগেই বিয়ে দিয়ে দাও, এতেই দিদির শান্তি হবে। আমি ছোট নই, সব কিছুই আমি বুঝতে পারি। আমি যদি না থাকি এ ঘরে, তাহলে জ্বালাবে কাকে? রূপালি, সোনালি তোর বড় বোন, এভাবে সোনালির সাথে কথা বলিস না। আর শোন রে মা, সোনালি, আমাদের তো বয়স হয়ে যাচ্ছে, আর তোর বাবারও শরীরটা ইদানিং ভালো নয়। তাই কিছু হবার আগে তোদের দুজনের একটু তাড়াহুড়ো করে বিয়েটা দিয়ে দেব। মা, এরকম কথা তুমি কখনো মুখ দিয়ে আনবেই না। বাবার কিছু হবে না মা। বাবাই তো আমাদের ভরসা, আর তুমি হচ্ছ আমাদের ছায়াতল। তুমি ছাড়া আর বাবা ছাড়া আমাদের কে আছে মা, বলো? আচ্ছা ঠিক আছে মা, তুমি যখন এত করে বলছো, তাহলে আমরা দুইজন মিলে না হয় তৈরি হয়ে থাকব। আর আমি ছোটকে একটু ভালো মতোই সাজাবো, যেন ঘটক মশাই ছোটকে একজন ভালো পাত্রের জন্যই নির্বাচন করে। শোন দিদি, একদম এত আধিক্যতা দেখাবি না, বুঝেছিস? তোর থেকে আমি কিন্তু হাজার গুণে সুন্দরী, তাই ভালো পাত্রের সাথে আমারই বিয়ে হবে। আর শোন, তুই নিজের মুখটা নিজে গিয়ে সাজা, আমাকে এত সাজাতে হবে না তোকে। সব সময় নিজের দোষ অন্যের গাড়ে চাপাস, এটাই তোর এখন স্বভাবে পরিণত হয়েছে, তাই না? যা যা, আমার সাজগোজের জিনিসপত্রগুলো এনে দে, আমি একাই সাজতে পারবো। তোকে আর আমাকে কষ্ট করে সাজিয়ে দিতে হবে না। রূপালি, তুই সোনালির সাথে একটু ভালোভাবে কথা বলতে পারিস না? দেখেছিস রূপার মনটা কত বড়, সে তো সব সময় চায় তোর যেন খুব বড় ঘরে বিয়ে হয়। সোনালিকে তুই এখনো চিনতে পারিসনি রে রূপালি, কিন্তু খুব তাড়াতাড়ি চিনতে পারবি যে সোনালি আমাদের জন্য কত ভাবে। আরে রমেশ দাদা, তোমার মেয়েগুলো কোথায় গেল? তাদেরকে একটু তাড়াতাড়ি ডাকো, আমাকে তো আবার পাশের বাড়ি যেতে হবে নাকি? তোমাদের হয়েছে এক কাজ, আর আমাদের ঘটক ১৫০০ কাজ থাকে গো। একটু তাড়াতাড়ি নিয়ে এলে খুব ভালো হতো। আহা, ঘটক মশাই, কোন সময়টাতে এলেন আপনি? আমি তো এক্ষুনি কাজে বেরোচ্ছিলাম। দাঁড়ান, আমি আমার দুটো মেয়ে আর তাদের মাকে ডেকে দিচ্ছি। আপনার শুধু তো কাজ এটাই যে মেয়েদেরকে দেখবেন আর পাত্রের কথাগুলো বলবেন। তারপর মেয়ের মা আমাকে সবকিছু খুলে বলবে কাজ থেকে ফিরে আসলে। কই গো, সোনালি, রূপালির মা, এদিকে এসো একটু। ঘটক মশাই এসেছেন আমাদের মেয়েগুলোকে দেখতে। আবার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে, আমি কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরছি। আপনারা গল্প করুন, আমি তাহলে আসি। বাহ বাহ বাহ, আপনাদের দুটো মেয়েই তো অসাধারণ সুন্দরী। হয়েছে কি বৌদি, পাশের গ্রামের দুটো ছেলে আমাকে বিয়ের জন্য ধরেছে। সবথেকে অবাক করা কাণ্ড হচ্ছে তাদের বাড়িটা একদম পাশাপাশি, কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে একজনের অনেক টাকা পয়সা আছে আর একজনের টাকা পয়সা খুবই অল্প।
তবে রাজীব ছেলেটা টাকা পয়সা কম থাকতে পারে, তার মনটা আকাশের মতো বিশাল। সে তো খুবই আমার পছন্দের একটা ছেলে। ঘটক মশাই, আমাদের অত টাকা পয়সার দরকার নেই। আমরা তো শুধু চাই আমাদের মেয়ে দুটি যেন সুখে থাকে। টাকা পয়সাতে তো অত সুখ লেখা থাকে না, মানসিক শান্তি তাই হচ্ছে বড়। মা, তুমি মানসিক শান্তি নিয়েই পড়ে থাকো। শুনুন ঘটক কাকু, আমি কিন্তু ওই ধনী ঘরের ছেলেকেই বিয়ে করব। এটাই আমার শেষ কথা। আর আমার বড় দিদি বিয়ে করবে সেই গরিব লোকটাকে। এটাই আমার শেষ কথা। রূপালি, লাজ লজ্জার মাথাকে এগুলো তুই কি বলছিস বল তো? আমি তো ভেবেছিলাম তোর লোভটা এখন একটু কমে গেছে। এখন তো দেখা যাচ্ছে তোর লোভটা দিন দিন বেড়েই চলেছে। তুই তোর বড় বোনের কথা আগে চিন্তা না করে নিজের কথা আগে চিন্তা করছিস। একটা কথা শুনেছো মা, যে চাচা আপন প্রাণ বাঁচা। নিজে বাঁচলেই বাপের নাম। আমি নিজে সুখে থাকলেই হবে। কে দুঃখী থাকলো সুখে থাকলো সেটা আমার দেখার বিষয় নয়। আর তুমি তো সব কিছুই জানো মা। দিদির ছোটবেলা থেকে চলাফেরা কেমন যেন গরিব মানুষের মতো ছিল। আর আমি সারা জীবন চাইতাম যেন আমার বিয়ে একটা ধনী পরিবারে হয়। মা, ছোটকে আর দয়া করে কিছু বলো না গো। ছোট যা বলেছে সে তো খারাপ কিছু বলেনি। আর এমনিতেও আমি ধনী পরিবারে কখনোই বউ হতে চাই না। আমি তো চাই আমার স্বামী অনেক গরিব হোক, কিন্তু যেন সৎ আর ভালো মানুষ হয়। আর ছোট যখন এত ধনী পরিবারে বিয়ে করার শখ, তাহলে তার শখটা তাকে মেটাতে দাও মা। ঘটক কাকু, আমরা দুই বোন বিয়ে করতে রাজি। আমি বিয়ে করব গরিব ছেলেকে, আর আমার ছোট বোন বিয়ে করবে ধনী ছেলেকে। বাবা, তাহলে তো খুবই ভালো হলো। এখানে সব সিদ্ধান্ত জেনে নিতে পারলাম। এই হলো আমার ছোট ঘর। এই ঘরে তুমি থাকতে পারবে তো গিন্নি? ওগো, তুমি এভাবে বলো না। তোমার থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কিছু আছে নাকি? আর সব থেকে বড় কথা হচ্ছে, তোমার সাথে জেনে শুনেই আমি বিয়েটা করেছি। আমার হয়তো টাকা পয়সা খুব বেশি নেই, কিন্তু তোমার পাশে আমি সারা জীবন থাকব। আর আমি টাকা জমা গিন্নি, খুব তাড়াতাড়ি এই ঘরটা ভেঙে আর একটা বড় বাড়ি বানাবো। তুমি তো জানো এই গিন্নি, এই 3 কুলে আমার কেউ নেই। মা, বাবা, ভাই, বোন কেউ নেই। এখন এই 3 কুলে শুধু তুমি আছো। তুমি যদি রাস্তাতে গিয়েও আমাকে রাখো, তাহলে সেখানেও আমি তোমার সাথে থাকতে রাজি আছি। আর আমার বড় দালানের কোনো প্রয়োজন নেই। এই ছাদটাই আমার কাছে অনেক। আর আমার আরও ভালো লাগছে, জানো তো কেন? কারণ আমার আর আমার ছোট বোনের বিয়ে একই গ্রামে পাশাপাশি বাড়িতে হয়েছে। হ্যাঁ গিন্নি, তোমার বোনকে বলো আমার বাড়িতে আসতে। আর তুমিও পারলে তাদের বাড়িতে যেও তোমার বোনের সাথে একটু গল্প করার জন্য। তাহলে তোমার একা একা আর লাগবে না গো গিন্নি। আচ্ছা ঠিক আছে গো, তাহলে তুমি বাজারে যাও, আর আমি এদিকে রান্না বান্নার ব্যবস্থা করি। শোনো, আমাকে তুমি চাকর বানিয়ে রাখোনি যে তুমি যা বলবে আমাকে, আমি তোমার জন্য তাই করব। আমার মতো বড়লোকের ছেলের কাছে বিয়ে হয়েছে, এটাই তো তোমার 7 কপালের ভাগ্য। তুমি আমার সাথে আর একটাও কথা বলবে না। এই সংসারে যদি থাকতে চাও তাহলে থাকো, আর না হলে বের হয়ে যাও। তুমি তোমার জায়গাটা ভুলে যেও না যে তুমি কোথা থেকে উঠে এসেছো এই বাড়িতে। কেন যে আমি গরিব বাড়ির মেয়েকে বিয়ে করতে গেলাম, আমার কপালটা সত্যি অনেক খারাপ। এইসব তুমি কি কথা বলছো? আমি হচ্ছি তোমার বিয়ে করা বউ। আমি তো তোমার কাছে গয়না চাইতেই পারি। আর আমাকে যখন বিয়ে করে এনেছো, তখন তো আমাকে একটা গয়নাও দাওনি। আমি তো জানতাম তোমরা অনেক বড় লোক, কিন্তু বড় লোকের পরিচয় কোথায় দিলে? সেই তো ছোট লোকের মতো গয়না না দিয়েই বনিয়ে এসেছো। আমি যে কেন এরকম ধনী ঘরের ছেলেকে বিয়ে করতে গেলাম? এর থেকে তো ভালো ছিল আমি ওই গরিব লোকটাকেই বিয়ে করতাম। বড্ড ভুল করে ফেলেছি আমি, বড্ড ভুল।
ভুল যখন করে ফেলেছ তাহলে বাড়ি থেকে চলে যাও, কেউ তোমাকে আটকাবে না। আর এখন থেকে যদি ঘরের বাইরে বের হয়েছ তো তাহলে তোমার পা ভেঙে ঘরে ফেলে রাখবো। তোমার ব্যবহারে তো ধনী ঘরের ছেলের একদম পরিচয় দিচ্ছই না। জানি না জীবনে কোন পাপটা করেছিলাম যার জন্য এখানে বিয়ে করতে রাজি হয়েছিলাম। শোনো, আমি এখন একটু একা থাকতে চাই, তোমার সাথে এখন আর কথা বলতে চাই না। ব্যবসার কাজে আজকে আমাকে শহরে যেতে হবে, আসতে মাসখানেক সময় লাগবে। বলছিলাম যে মেয়ে দুটোকে যে বিয়ে দিয়েছি সে তো অনেক দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই আমার দুটো মেয়ের। চলো না গো, একই গ্রামে যেহেতু বিয়ে হয়েছে তাহলে আমরা দুজন মেয়ের সাথে না হয় দেখা করে আসি। গিন্নি, মেয়েগুলো তো আমারও, আমার কি কম কষ্ট হচ্ছে বলো? তবে নতুন যে কাজটা নিয়েছি সেটার জন্যই তো আটকে আছি। এই তো কয়েকদিনের মধ্যেই আমি যাব। আর শুধু আমি একা যাব না, তোমাকে সাথে করে নিয়ে যাব। জানি না আমার সোনালি আর রূপালী মা কেমন আছে। আমরা দুজন গিয়ে আমাদের জামাইদেরকে বলবো যে আমাদের সাথে করে মেয়েদেরকে দিয়ে দিতে। কিছুদিন বাড়িতে রেখে আবার পাঠিয়ে দেব না হয়। তুমি একদম ঠিক কথাই বলেছ, আমিও এটাই চাইছিলাম যে আমাদের দুটো মেয়ে আমাদের সাথে দুদিন থাকুক। যতদিন বেঁচে আছি ততদিন আমাদের মেয়ে দুটির স্মৃতি বুকে আগলে রাখবো। একই গ্রামে একই পাড়াতে পাশাপাশি দুটো বাড়িতে দু বোনের বিয়ে হয়েছে, তবুও রূপালীর কত অভিমান, আমার সাথে তো একটি বারও দেখা করতে এলো না। বিয়ে হয়েছে প্রায় একটা মাস কেটে গেছে। জানি না আমার ছোট বোনটা এখন কেমন আছে। আজকে উনি আসুক, ওনাকে বলে মা বাবার সাথে খুব শীঘ্রই আমি দেখা করতে যাব। মা বাবাকেও তো কতদিন দেখি না। আমার না মা বাবার কথা খুব মনে পড়ছে। আর রূপালীটা যে কেমন আছে একটু যদি খবরটা নিতে পারতাম তাহলে তো খুবই ভালো হতো। আমি না হয় ওদের বাড়িতে যাই একবার, সামনাসামনি গিয়েই না হয় জিজ্ঞাসা করি। কি গো গরিব ঘরের মেয়েরা, তোমরা কি শুরু করেছো? হ্যাঁ, আমার বাড়িতে এই সকাল সকাল কেন চলে এলে তুমি? মাসিমা, দয়া করে রাগ করবেন না, আমি আসলে আসতে চাইনি, কিন্তু আমার ছোট বোনটাকে কতদিন ধরে দেখি না। ভাবলাম ছোট বোনটাকে গিয়ে একটু দেখে আসি। আমাকে ক্ষমা করে দিন মাসিমা, আপনাদেরকে বলে আসা উচিত ছিল। আমি রূপালীকে একটা নজর দেখেই এখান থেকে চলে যাব। আমার ছোট বোনটাকে একটু দেখে দিন না মাসিমা। কোথায় গেলি রে হতচ্ছাড়ি, ছোট লোকের মেয়ে? এদিকে আয় বলছি। দেখ এসে কে এসেছে তোর সাথে দেখা করতে। সারাটা দিনই তো কোনো কাজকর্ম নেই, পায়ের উপর পা তুলে খাবে আর ঘুমোবে। কই রে মেয়ে, এদিকে আয়। আরে দিদি, তুমি এখানে কেন এলে বলো তো? আমি কি তোমায় কখনো বলেছি যে আমাদের বাড়িতে এসো? যাও যাও দিদি, বাড়িতে যাও তোমার। আমাদের এখানে আর কখনো এসো না। আর আমি অনেক ভালো আছি, অনেক সুখে আছি, আমাকে দেখতে হবে না। যাও যাও দিদি, বাড়িতে চলে যাও, এখানে আর থেকো না তো। ছুটকি, তোর নাক চোখ এরকম লাগছে কেন রে? তোর কি হয়েছে বল না রে আমায় বোন। তোর নিশ্চয়ই কিছু হয়েছে, না হলে আমার বোনটাকে সেই ছোটবেলা থেকেই চিনি। তোকে তো এরকম লাগার কথা নয়। আমি আছি ছুটকি, কাউকে তুই একদম ভয় পাবি না। সব সত্যিটা আমায় খুলে বল, তারপর আমি দেখছি কি করা যায়। কি রে ছুটকি, কথা বলছিস না কেন? আমায় বল, কাকে তুই ভয় পাস? তুমি কি পাগল হয়ে গেছো দিদি? আমার কি হবে আবার? দেখছো না আমি কত সুখে আছি। আমি তো এখানে রাজরানীর মতো আছি, আর আমার শাশুড়ি মাও অনেক ভালো মানুষ।
আমাকে দিয়ে ঘরের কোনো কাজই করার না। তুমি এখান থেকে চলে যাও বলছি। তুমি হচ্ছে গরিব ঘরের বউ, তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো। জানি না ছুটকি তোর কি হলো, তবে আমি এর সত্য উদ্ঘাটন করবই করব। আমি চলে যাচ্ছি, কিন্তু তোকে একটা কথা বলে যাই, তুই কিন্তু অনেক সাহসী মেয়ে, কখনো ভেঙে পড়বি না। আর তোর দিদি তোর সাথে সারা জীবন আছে আর থাকবে। তোর যদি কোনো কিছুর দরকার হয় তাহলে আমাকে বলবি। আজকে দিদি আমার চেহারাটা দেখে ঠিকই বলে ফেললো যে আমি সুখে নেই। যতই হোক, দিদি যে আমার নিজের মায়ের পেটের বোন। এই সংসারে আমি তো ভালো নেই রে দিদি, একদমই ভালো নেই। আমাকে সব সময় জি ছাকরানির মতো খাটাচ্ছে ওরা। আমি আমার শাশুড়ি মার ভয়ে তোর সামনে কিছুই বলতে পারলাম না। আর এই সব কিছুই হয়েছে আমার লোভের জন্য। এই সংসারে এসেছিলাম লোভের বশবর্তী হয়ে। ভেবেছিলাম ধনী বাড়িতে বিয়ে হচ্ছে, আমাকে কত কিছু দেবে, রাজরানী করে মাথায় তুলে রাখবে। কিন্তু এখন দেখা যাচ্ছে সব কিছুই তার উল্টো। আমাকে রাজরানী কি করবে, আমাকে তো চাকরানী করে রেখে দিয়েছে। দিদি, আমাকে ক্ষমা করে দিস রে তুই। আমি আমার পাপের শাস্তি পাচ্ছি রে দিদি, পাপের শাস্তি পাচ্ছি। আরে আপনারা আপনারা এখানে কি চান বলুন তো? বলা নেই কওয়া নেই, কুটুম বাড়িতে বেড়াতে চলে এলেন? আরে দিদি, আমরা তো এখানে খেতে আসিনি, আমরা তো শুধু আমাদের মেয়েগুলোকে দেখতে এসেছি। আমরা ভেতরেও যাব না দিদি, বাইরেই দাঁড়াবো। আমরা শুধু আমার ছোট মেয়ে আর বড় মেয়েটাকে দেখে বাড়িতে চলে যাব। দিদি, দয়া করে যদি একটু মেয়েটাকে ডাকতেন তাহলে খুবই ভালো হতো। কত দিন ধরে দেখি না আমার মেয়েটাকে, একটু ডেকে দিন না দিদি, রাগ করবেন না। একে তো ছোট লোকের মতো না বলে কয়ে চলে এলেন, আবার বলছেন আপনাদের মেয়েকে ডাক দিতে। তা আমাকে কি চাকর বাকর পেয়েছেন নাকি? মা, বাবা, তোমরা এসেছো? আমি আর এখানে থাকতে চাই না মা বাবা, আমাকে নিয়ে যাও তোমাদের সাথে করে। এ বাড়ির মানুষগুলো মানুষ নয়, এক একটা আস্ত প্রাসান। আমার সাথে তারা পশুর মতো আচরণ করে। যদি তোমরা তোমাদের মেয়েকে বাঁচাতে চাও তাহলে এখান থেকে নিয়ে চলো তোমরা। আমি আর এ বাড়িতে এক মুহূর্তও থাকতে চাই না। আমার শাশুড়ি মা আমাকে সারাদিন জি ছাকরানির মতো খাটায়। বাবার বাড়িতে থাকতে তো এক গ্লাস জলও তুলে খেতাম না, আর এ বাড়িতে এসে পুরো ঝি ঝাঁকড়ানির সকল কাজে আমাকে করতে হচ্ছে। আর এত কিছু করেও আমি কোনো নামই পাই না। সব সময় দুই বেলার জায়গায় এক বেলায় তারা আমাকে খেতে দেয়। এই হতচারী বৌমা, তোমাকে কি আমি এখানে ডেকেছিলাম? মাতব্বরি করে কেন এখানে চলে এলে? আজ আমার ছেলে আসুক শহর থেকে, তারপর তোমার একটা ব্যবস্থা আমি করছি। তোমার দেখছি বেশি বার বেড়ে গেছে, এবার না আমি ভেঙে দেব। এই সংসার আর আমি করব না। আপনার এই সংসার নিয়ে আপনি বসে থাকুন। আমি আমার মা বাবার সাথে চলে যাচ্ছি সারা জীবনের মতো। এই অত্যাচারী রাজপ্রাসাদে আমি থাকতে চাই না। এর থেকে ভালো হয় আমি আমার বাবার সেই গরিব ঘরেই থাকি। ঘরে যাও বলছি বৌমা, এক্ষুনি ঘরে যাও। চল রে মা চল, তোকে আর এখানে থাকতে হবে না। তুই যে কেমন ভালো আছিস সেখানে, সেটা আমরা দেখতেই পেয়েছি। দিদি রে, এই দিদি, আমাকে তুই ক্ষমা করে দে না রে দিদি। ছোটবেলা থেকে তোর সাথে আমি যা যা অন্যায় করেছি, যা যা অপমান করেছি,
সব কিছুর জন্য যে আমি শিক্ষা পেয়ে গেছি। আমি সংসার ধর্ম ত্যাগ করে সারা জীবনের জন্য বাবা মার কাছে চলে যাচ্ছি রে দিদি। তুই শুধু আমাকে ক্ষমা করে দে রে দিদি, ক্ষমা করে দে। রূপালি, তুই একদম কোনো কিছু চিন্তা করিস না রে বোন। সব কিছু দেখবি ভগবান আবার ঠিক করে দেবে। তোকে আর ওই বাড়িতে ফিরে যেতে হবে না রে বোন। তুই বাবা মার সাথেই থাক। আর তাছাড়া তোর বয়স তো এখনো অনেক কম। তোর পুরো জীবনটাই এখনো পড়ে আছে। বিধাতা সব কিছু আবার ঠিক করে দেবেন বোন। আর তোর প্রতি আমার আর কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই।